বন্ধুরা, আজকে মহাভারত নিয়ে টেবিলে বসেছি ভিডিও করতে। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে মহাভারতের যে পুনর্লিখন সে বিষয়ে নতুন বই নিয়ে কথা বলা। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এবার এই সামনেই তো রয়েছে আমাদের 21শে বইমেলা, ঢাকায় যেটি হবে 1 ফেব্রুয়ারি থেকে, এবং কলকাতায় আন্তর্জাতিক বইমেলা যেটি 29 জানুয়ারি থেকে শুরু হবে। সেই বইমেলাকে কেন্দ্র করে বা উপলক্ষ করে আমি নতুন নতুন বই নিয়ে কথা বলার ভিডিও তৈরি করছি। তা আজকে হচ্ছে মহাভারত বিষয়ক বই নিয়ে কথা বলার পরিকল্পনা করেছি। আজকের মূল ফোকাস হবে হচ্ছে এই বইটি। এটি হচ্ছে মহাভারতের একটি পুনর্লিখিত বই, নতুন করে লেখা হয়েছে। কারণ মহাভারত তো অনেক বড়, কত বড় তা বোঝানোর জন্য আমি বাকি বইগুলো পাশে রেখেছি। এই যে রাজশেখর বসুর বই, সেটা দেখা যাচ্ছে। এখানে রয়েছে তারও আগে করা কাশিদাসী মহাভারত, সেটাও দেখুন প্রায় 700-800 পৃষ্ঠা। এবং আমাদের সামনে আরও রয়েছে কালীপ্রসন্ন সিংহ, তিনি এবং তার পারিষদবর্গ যে মহাভারতের গদ্যানুবাদ করেছিলেন, যেটি সব মিলিয়ে বলা যায় 1700-1800 পৃষ্ঠা বড় সাইজে। এবং সেই বইয়ের পরে যে সর্বশেষ অংশ, যেটাকে বলা হয় মহাভারতের খিল, সেই হরিবংশ, সেটিও সামনে রেখেছি। এখন আস্তে আস্তে এই বইগুলো নিয়ে কথা বলবো, আর ফাঁকে হয়তো একটু কথা বলবো আমার নিজের লেখা মহাভারত বিষয়ক একটি বই নিয়েও। এই বইয়ের নাম আমার মহাভারত। সে 10 বছর হয়ে গেল, প্রকাশিত হয়েছিল, একটি সংস্করণ হয়েছে, মানে মোট বলবো তাহলে 2টি সংস্করণ। আর এই বইগুলো নিয়ে কথা বলতে যাওয়ার আগে একটুখানি কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই। আসলে কৃতজ্ঞতা তো জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তা এই যে বইগুলো, এই বইগুলো বাইরে একটা গুরুত্বপূর্ণ বই যেটি আমার কাছে নেই, এই টরন্টোতে আনা সম্ভব হয়নি, সেটির নাম প্রথমে উল্লেখ করে রাখতে চাই। সেটি হচ্ছে হরিদাস সিদ্ধান্ত বাগীশের বই, যেটি 43 খণ্ডে করা হয়েছিল, 19,572 পৃষ্ঠা বই। তা সেই বই আমি জোগাড় করতে পারিনি এখানে, ঢাকাতে আমি দেখেছি সে বই। কিন্তু এই যে বই, এখানে যতগুলো, তা নিয়ে যে কৃতজ্ঞতার কথা বলছিলাম, সেটি হচ্ছে এই যে মহাভারত নিয়ে বিশাল 2 খণ্ডের যে বই, কালীপ্রসন্ন সিংহ অনুদিত। যদিও যারা মহাভারত নিয়ে পড়াশোনা করেছেন তারা সবাই জানেন যে এটি কালীপ্রসন্ন সিংহ নিজে আসলে অনুবাদ করেননি। এটি তিনি একটি প্যানেল তৈরি করেছিলেন, সংস্কৃত ভাষায় পণ্ডিত কিছু মানুষের একটি প্যানেল, তারা অনুবাদ করেছিলেন। এই বইটি আমার বাসায় রয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের টরন্টোর আমার খুব ঘনিষ্ঠ মানুষ, কনিষ্ঠ ভগিনী সম প্রতিমা সরকার, তার কারণে এ বই আমার বাসায়। এই যে কাশিদাসী মহাভারত, মানে মহাভারতের যে মধ্যযুগে যে পদ্যানুবাদ হয়েছিল, সেই বইটি আমার কাছে রয়েছে। সেটির পেছনে কারণ হচ্ছে আমাদের টরন্টোর বিশিষ্ট সঙ্গীত শিল্পী
পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। আর এই সব বইগুলো এর কয়েকটি এসেছে কলকাতা থেকে। সেগুলো আমাকে জোগাড় করতে সাহায্য করেছে আমার আরেক কাজিন সঞ্চারী দত্ত। কিছু এসেছে ঢাকা থেকে, সেগুলো জোগাড় করতে আমাকে সাহায্য করেছেন আমার 3 শ্যালক শালিকা বিশ্বজিৎ দত্ত, লিপিকা দত্ত এবং লাবণী দত্ত। এবং আজকে এই যে ভিডিও করছি, এই ভিডিও করতে আমাকে সময় দিচ্ছেন এবং তার ভিডিও নির্মাণের দক্ষতা ব্যবহার করছেন শিল্পী অমল দেব। এদের সকলের প্রতি প্রীতি এবং কৃতজ্ঞতা জানাই। প্রথমে এই বইটাতে আসি, তাহলে সেটি ভালো হবে। এ বইটি গত বছর প্রকাশিত হয়েছে, মহাভারতের মর্মবাণী ও মূল্যবোধ, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। তার বয়স কিন্তু অনেকখানি, বেশ খানিকটা বয়স। দেখা যাচ্ছে বয়সে তিনি 86 পার করেছেন। এই 86 বছরের মানুষটি প্রতি বছর একাধিক বই প্রকাশ করে চলেছেন বেশ কয়েক বছর ধরে। আমার খুব ভালো লাগছে এই অবসরে একজন মানুষ তিনি এমন একটি কাজ করলেন, এবং তার এই কাজের ভেতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মহাভারতকে সহজ করে পাঠকের সামনে উপস্থাপন করা। এই উপস্থাপনটা তিনি আসলে করেছেন 2টি খণ্ডে। এটি হচ্ছে প্রথম খণ্ড, কলকাতার দেশ থেকে প্রকাশিত হয়েছে, এবং এর যে দ্বিতীয় খণ্ড সেটির নাম দিয়েছেন তিনি অশ্বত্থামা হত। মানে এই খণ্ডে রয়েছে, আমি যদি একটু সূচির দিকে তাকাই, শান্তি পর্ব পর্যন্ত। শান্তি পর্ব মানে যেখানে ভীষ্ম তিনি সরসজ্জায় শায়িত, আর এর পরের টুকু রয়েছে অশ্বত্থামা হততে। এবং এই জায়গাতে তিনি মহাভারতের মানে কেন তিনি মহাভারতকে পুনর্লিখন করতে গেলেন এই প্রসঙ্গটি উঠে এসেছে। আমরা যদি কালীপ্রসন্ন সিংহের অনুবাদের দিকে যাই, এই অনুবাদটিকে আমরা বলে থাকি যে বেদব্যাস যে মহাভারত রচনা করেন, সংস্কৃত মহাভারত, আবার বেদব্যাসের ক্ষেত্রে যেটি বলা যায় যে তিনি আসলে কি একা রচনা করেছিলেন অথবা বহুজন করেছিলেন, সেসব প্রশ্নের জটিলতায় আমরা না যাই। তিনি যেটি করেছিলেন সেটি হুবহু বাংলায় অনুবাদ করা হয়েছে, কিন্তু এই কালীপ্রসন্ন সিংহের অনুবাদে সেটি 19বিংশ শতাব্দীর একদম শেষ পাদে। এত বড় বিশাল একটি বই, সেটি অনুদিত হলো, আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পেলাম। এর আগে যে আমরা পদ্যানুবাদ পেয়েছি, আরো অনেকগুলো অনুবাদ আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পদ্যানুবাদ সেটি হচ্ছে কাশিদাসী মহাভারত। এবং এই কাশিরাম দাসের এই মহাভারত এত ভারী যে হাতে তুলতে অসুবিধা হচ্ছে। এই যে মহাভারত আপনাদের সবার জানা আছে, প্রথমত এটি হচ্ছে পদ্যে কবিতায় করা, দ্বিতীয়ত এটিতে তিনি বেশ খানিকটা সংযোজন বিয়োজন করেছেন। তো সে কারণে অনেকে ঠিক বেদব্যাসের যে মহাভারত, সেই মহাভারতকে এর ভেতরে খুঁজে পান না। মহাভারতকে খুঁজতে তারা যান কালীপ্রসন্ন সিংহের অনুবাদে। এত বড় একটা বিশাল যে বই, এই যে বিশাল, এই বিশালতা তো মানে পার হওয়া, অতিক্রম করা একটি বিশাল ব্যাপার। যদিও যারা এই মহাভারত পড়েছেন তারা জানেন তিনি কিন্তু কিছু কৌশল অবলম্বন করেছিলেন।
যে কারণে তাকে আমার একজন গুরুত্বপূর্ণ কৌশলী লেখক মনে হয়। যেমন এই সারা মহাভারত জুড়ে কি আছে এটা কিন্তু তিনি শুরুতে একবার সারসংক্ষেপে বলেছেন। এটি কিন্তু একটা কৌশল, মানে পাঠককে কিন্তু তিনি প্রস্তুত করে নিলেন এবং পাঠককে আরো কিছু মহাভারত বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তিনি শুরুতে মানে সারসংক্ষেপ ইঙ্গিত এমন করে তিনি বলে গেছেন। তারপরে আস্তে আস্তে মহাভারতের কাহিনী তৈরি হয়েছে। যাই হোক, এটি হচ্ছে আমরা বললাম যেটা ঊনবিংশ শতাব্দীর শেষ পাদে, এবং বিংশ শতাব্দীর 40-এর দশকে আমরা কিন্তু এই মহাভারতের একটি সারসংক্ষেপ পেলাম। যেই সারসংক্ষেপ হচ্ছে এই যে উনি লিখেছেন সারানুবাদ, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ। সেটিও কিন্তু রাজশেখর বসু যে কাজটি করেছেন সেটিও কিন্তু একেবারে কম না। ধরুন 600-700 পৃষ্ঠার একটি বই। এখন এর থেকেও সংক্ষেপ করার প্রয়োজন আছে কিনা? আছে। যেমন আমরা ছোটদের অনেক বই দেখি, সেগুলো মহাভারতের গল্প আছে। মানে মহাভারত তো এত বড় একটি কাহিনী, শুধু যদি গল্পের কাঠামোকে আমরা ধরতে যাই তাহলে সেটি একটি বড়সড় বই হয়ে যায়। এই জায়গাটা একটা বিরাট অসুবিধা আছে। সে কারণে যারা মহাভারতের সংক্ষেপণ করেন, পুনর্লিখন করেন, তারা সবসময় এক ধরনের উদ্দেশ্যকে সামনে নিয়ে করেন। কি সে উদ্দেশ্য থাকে? যেমন পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু তার উদ্দেশ্য বলছেন। তিনি বলছেন, আমার এই বইয়ের উদ্দেশ্য মহাভারতে প্রকাশিত ভারতীয় মূল্যবোধ, জীবনবোধ এবং সনাতন ধর্মবোধের ধারণাগুলি একালের পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরা। সেই জায়গাকে কিন্তু উনি ফোকাস করে কাজ করার চেষ্টা করেছেন। মানে একজন লেখকের তার যে কেন্দ্রবিন্দু কি হবে, কোন জিনিসকে ভিত্তি করে তিনি এই কাহিনীকে নতুনভাবে বানাবেন, সেটি একটি বিষয়। তো সেই কথাটা বলতে গিয়ে, যেমন এই জায়গাটায় আমি এই বইয়ের দ্বিতীয় খণ্ডটি বা শেষ খণ্ডটি জোগাড় করার সুযোগ পাইনি। অশ্বত্থামা হতো যে দ্বিতীয় খণ্ড, সেখানে তিনি অসাধারণ একটি কথা বলেছেন। সেখানে কি বলছেন অশ্বত্থামা পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছে সন্ত্রাসবাদের দীক্ষা নিয়ে। নিদ্রামগ্ন পাণ্ডব পুত্রদের সে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সে বলত উদ্যত খড়গই সমস্ত ক্ষমতার উৎস। সে ভারতের প্রথম সন্ত্রাসবাদী, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে সন্ত্রাসবাদ কখনোই ক্ষমতার উৎস বলে গণ্য হতে পারে না। এই জায়গাটাই কিন্তু সেই আমরা যেটা বলে থাকি যে মহাভারত 5000 বছর পূর্বে রচিত হলো, তার যে সমসাময়িকতা, তার যে সমসাময়িক কালেও তার যে গুরুত্ব, আধুনিক সময়েও তার যে মানে পাঠপ্রিয়তা, পাঠের প্রয়োজনীয়তা, এই জায়গাটায় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি সহিংস যুদ্ধ ক্ষমতায়নের শেষ কথা নয়। প্রতিবিপ্লব যদুবংশকে ধ্বংস করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চরম হতাশার মধ্যে নিহত হন। এই যে কথাগুলো তিনি বলছেন, এটি হচ্ছে আসলে লেখক পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিকে তিনি আসলে এই তার যে নতুন করে লেখা মহাভারত বই, তার ভেতরে তিনি উপস্থাপিত করতে চেষ্টা করেছেন।
এখন আমরা জানি মহাভারত নিয়ে আমরা যখনই কাজ করতে যাব, সবচেয়ে বড় অসুবিধে দাঁড়ায় যে মহাভারতের চরিত্রকে বুঝতে, আমাদের কিন্তু মনে রাখতে, সম্পর্কগুলোকে ঠিক ঠিক করে চিহ্নিত করতে আমাদের খুব অসুবিধা হয়। এবং সেই অসুবিধা দূর করার জন্য আমাদের সামনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বই, সেটি কিন্তু এই বইটি, মহাভারতের চরিতাবলী, শ্রী সুখময় ভট্টাচার্য। এই বই যেই পাঠকের কাছে থাকবে, তার কাছে মহাভারতের ওই গল্পকে, কারণ মহাভারতের গল্প এত দীর্ঘ, বিশাল, এত বেশি উপকাহিনী, সেখানে কাহিনী উপকাহিনী এমন করে ছড়িয়ে আছে যে এমন একটি বই সাথে থাকলে আমাদেরকে ঠিক ঠিক সংযোগ চিহ্ন খুঁজে বের করতে অনেক সুবিধে হয়। যারা আগ্রহী তাদেরকে এই বইটির কথা বলবো। মহাভারত নিয়ে আরেক গুরুত্বপূর্ণ বই, সেটি হচ্ছে মহাভারতের কথা। অমলেশ ভট্টাচার্য তিনি লিখেছেন এই বই। এটিও কিন্তু অনেকটা পুনর্লিখনের মতো, এবং এর ভেতরে তিনি এই গল্পের যে জায়গাগুলো, মানে মহাভারতের যে প্লট অথবা যে কাহিনী, সেই কাহিনী বা প্লটকে তিনি কিন্তু দর্শনের জায়গায়, বোধের জায়গায়, ইতিহাস এবং চেতনার জায়গাকে স্পর্শ করে করে তিনি ক্রমে ক্রমে এগিয়ে গেছেন এই বইটাতে। যারা মহাভারত বিষয়ে আগ্রহী তারা এই বইটি সাথে রাখতে পারেন। এটিও খুব যে বেশি দিন আগে প্রকাশিত তা নয়, এটি হচ্ছে 2009 সালে প্রকাশিত। এটি আবার আগেই ছিল বইটি। তবে মহাভারত নিয়ে যেমনটি ঘটে, আমার নিজের যে মহাভারত, মানে আমি মহাভারত নিয়ে যে বই লিখেছি, আমি তো একটি ভিন্ন আঙ্গিক করেছি। মহাভারতের যে যে জিনিস আমাকে আকর্ষণ করতো, সেই সেই বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে প্রবন্ধ লেখার চেষ্টা করেছি। যেমন আমি এর ভিতরে বলেছি যে মহাভারতের কয়েকটি, মানে আমাকে যে আকর্ষণ করলো সেই বিষয়গুলোর কয়েকটি এরকম, যে মহাভারতের নির্মাল কৌশলটা কি, তাই নিয়ে আমি একটি প্রবন্ধ দিয়েছি। আমি দেখেছি যে এই যে মহাভারত, আপনারা জানেন যে মহাভারত 18টি অধ্যায়ে বিভক্ত। আপনারা জানেন গীতায় কিন্তু 18টি অধ্যায় আছে। আপনারা এও জানেন এই যুদ্ধ হয়েছিল কিন্তু 18 দিন ধরে, এবং দুই পক্ষে, কৌরব পক্ষে 11 অক্ষৌহিনী আর পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিনী, মোট 18 অক্ষৌহিনী সৈন্য যুদ্ধ করেছিল। এবং এটি আমি যখন মহাভারত নিয়ে কাজ করি সে সময় আমাকে খুব স্ট্রাইক করেছিল, এত 18-র ছড়াছড়ি ঘটনাটা কি। এবং তখন আমি এই 18 সংখ্যাটা কেন মহাভারতে এতবার এসেছে তাই নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ করি। তারপরে আপনারা জানেন যে মহাভারতের একটি পার্সি অনুবাদ হয়েছিল মহামতি আকবরের সময়। সেই অনুবাদের নাম করা হয়েছিল রজমনামা, মানে যুদ্ধের ইতিহাস। সেই বই নিয়ে আমি একটি প্রবন্ধ লিখেছি। মহাভারতে গীতার অস্তিত্ব কেমন তাই নিয়ে একটি প্রবন্ধ লিখেছি। মানে আমরা সাধারণ যারা পাঠক, আমরা তো শুধু শ্রীমৎ ভাগবত, ভগবত গীতা, সেটিকেই শুধুমাত্র বুঝে থাকি, মানে যেটি হচ্ছে সাধারণভাবে গীতা। কিন্তু এছাড়াও আমার কাছে মোট 33টি গীতা আছে। একেবারে ব্যাস গীতা, ঈশ্বর গীতা থেকে শুরু করে আরও অনেক গীতা। মহাভারত, মানে শুধুমাত্র মহাভারতেই অনেকগুলো, প্রায় 18টা 19টা গীতা রয়েছে। এছাড়া কুর্ম পুরাণে রয়েছে। এবং গীতার আসলে ক্রম বিকাশটা কেমন হয়েছে সে সমস্ত নিয়ে আমার যথেষ্ট আগ্রহ, তা নিয়ে একটি প্রবন্ধ করেছি, ইত্যাদি ইত্যাদি। এটি হচ্ছে আমার মহাভারত বইয়ের মানে কন্টেন্টস একটু বললাম। এবং এর ভেতরে আমি মহাভারত বই নিয়ে বাংলা ভাষায় যত বই লেখা হয়েছে, এই যে যা আজকে দেখাচ্ছি, সেগুলো নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ করেছি।
বাঙালির মহাভারত। আমি পশ্চিমা মহাভারত নিয়েও একটা প্রবন্ধ লিখেছি যে আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মহাভারত কোথায় কেমন করে মানে অনুদিত হয়েছে, পুনর্লিখিত হয়েছে, মহাভারত নিয়ে বই লেখা হয়েছে, সেগুলো নিয়েও একটি প্রবন্ধ লিখেছি। আপনারা জানেন যে শিকাগো বিশ্ববিদ্যালয় তারা কিন্তু গত 40 বছর ধরে মূল সংস্কৃত থেকে মূল ইংরেজিতে মানে মূলানুগ একটি মহাভারত তারা করছেন। সেটি সম্ভবত এ পর্যন্ত 6টি খণ্ড অনুবাদ প্রকাশিত হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই যে অনেক বই রয়েছে তার ভিতরে কয়েকটি বই নিয়ে একটু কথা বলবো। একটা খুব গুরুত্বপূর্ণ বই অতুল সুরের, ডক্টর অতুল সুর, তার বইটির নাম মহাভারত ও সিন্ধু সভ্যতা। যারা মহাভারতকে নিরাসক্ত দৃষ্টিতে দেখতে চান, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, তাদের কাছে এ বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে একটা বই, শিবেন্দু শেখর মিশ্র, তার বইয়ের নাম মহাভারত, নানা প্রসঙ্গ ও কুরুক্ষেত্র যুদ্ধকাল। এটি একটি গুরুত্বপূর্ণ বই, কারণ মহাভারত নিয়ে দেখবেন যে অনেক প্রশ্ন। কি প্রশ্ন? যে মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছে, সেটি কি আসলে আজকে থেকে 5000 বছর আগে লেখা ঘটেছিল? এই যে প্রশ্ন, সেই প্রশ্ন, তার পক্ষে যুক্তি, তার বিপক্ষে কি যুক্তি আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে বিস্তারে তিনি কিন্তু আলাপ করেছেন। মহাভারত নিয়ে নতুন নতুন বই লেখায় সিদ্ধহস্ত, অসামান্য এক লেখক নৃসিংহপ্রসাদ ভাদুরী। তার বই একটি গুরুত্বপূর্ণ বই। অনেকগুলো বই রয়েছে, তো আমার কাছে এই বইটি রয়েছে, মহাভারত নীতি অনীতি দুর্নীতি। এরকম তিনি অনেকগুলো বই লিখেছেন, আমার কাছে আরও রয়েছে। কিছু আমি বই আসলে দেখাচ্ছি। অনেকে থাকেন যারা হয়তো একটু কম জানেন, আমি জানি বিপুল সংখ্যক শ্রোতা হয়তো আমার এই ভিডিও দেখবেন যারা মহাভারত নিয়ে অনেক পণ্ডিত, আমার চেয়ে অনেক বেশি জানেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। কিন্তু যারা হয়তো একটু কম জানেন, কারণ মহাভারত এমন একটি বই জানিয়ে আমরা কাহিনীটাই শুধু জেনে থাকি, একটু কাহিনী জানলাম, গল্প জানলাম, কিন্তু এর মর্মার্থ, ইতিহাসের সাথে এর যে সংশ্লিষ্টতা, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দর্শনের সাথে ধরুন আজকে থেকে 2500 বছর আগের যে সময়, সেই সময়ের তো কোনো ইতিহাস আমাদের কাছে নেই। সেই সময়ের ইতিহাস জানতে আমাদেরকে যেতে হবে পুরাণ গ্রন্থে। হ্যাঁ, পুরাণে অনেক কিছু অতিকথন আছে, অনেক কিছু যা আমরা মেনে নিতে পারি না, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে তার ভেতরে আর কি থাকে, সেই পুরাণের অনুসন্ধান কিন্তু মহাভারত একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই পুরাণের ভেতর দিয়ে ইতিহাস খুঁজতে খুঁজতেই কিন্তু, কারণ পৃথিবী তো বা মানুষ তো অথবা ভারতবর্ষীয় সভ্যতা তো 2500 বছরের না, এটা তো হাজার হাজার, ধরুন অন্তত পক্ষে তো 10,000 তো বলতেই হবে, যদি সর্বশেষ যে মানে বিশ্বব্যাপী যে বন্যা হয়েছিল তার কথা আমরা ধরি, তারপরেও কিন্তু 10,000 বছর কেটে গেছে। এবং এই 10,000 বছর ধরে মহাভারতের আগেই তো আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় যে বলা হয়েছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা, এই প্রশ্ন আমি সবসময় করি যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার আগে কুরুক্ষেত্র কি করে ধর্মক্ষেত্র হয়ে গেল? হয়েছিল এই কারণে যে কুরুক্ষেত্রে বেদব্যাস যে বেদের বিভাজন করেছিলেন, সেই যে বেদ সম্মেলন, এই বিভাজন তো একদিনে একজনের দিয়ে হয়নি, এটি সারা ভারতবর্ষের, যে বৃহত্তর ভারতবর্ষ, যেই ভারতবর্ষ আফগানিস্তান থেকে শুরু করে সুদূর ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, সেই ভারতবর্ষের সংস্কৃত জানা সকল পণ্ডিতকে এবং যারা ঋকের উত্তরসূরি ছিলেন তাদেরকে নিয়ে এক জায়গায় একটি সম্মেলন করা হয়, বেদ সম্মেলন।
সেই বেদ সম্মেলন এই কুরুক্ষেত্রে হয়েছিল বলেই এটির নাম করা হয়েছে, এটিকে বলা হয়েছিল ধর্মক্ষেত্র। যাই হোক, এবং আমাদের এই সমস্ত লেখকদের আগেই আরও রয়েছে একজন গুরুত্বপূর্ণ বাঙালি লেখক বুদ্ধদেব বসু। তার বই মহাভারতের কথা, যদিও তিনি এখানে গল্প বলেননি, এবং আপনারা জানেন যারা এই বইটি পড়েছেন, তিনি আসলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে মহাভারত নিয়ে, ইন্ডোলজি নিয়ে, এপিক নিয়ে তিনি আসলে ভিজিটিং প্রফেসর হিসেবে এসেছিলেন, এবং সেই সময় তার এই গ্রন্থের রচনা। এসব কথা আমি এই জন্য বলছি যে এই যে মহাভারত, এই মহাভারতের মর্মবাণী এবং মূল্যবোধ, এই বইকে আমি স্বাগত জানাই, কারণ এই লেখক তিনি মহাভারতকে নতুন করে ধরেছেন, ভেবেছেন, পাঠকের জন্য উপস্থাপন করেছেন। যখনই একজন লেখক তিনি পাঠকের সামনে নতুন করে মহাভারত দেবেন, আমরা নিশ্চয়ই আশা করব তার সেই লেখার ভেতর দিয়ে আমরা নতুন আলোতে পৌঁছব, নতুন করে মহাভারতকে মূল্যায়ন করতে শিখব, মহাভারত নতুনভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে। আর সর্বশেষ যে বই নিয়ে আজকের কথা বলে আজকের ভিডিও শেষ করব, সেটি হচ্ছে এটি দেখাবো একটি উদ্দেশ্যমূলকভাবে। এটি হচ্ছে মহাভারতের অনুবাদ। মহাভারতের অনেক অনুবাদ ভারতবর্ষে হয়েছে, সারা পৃথিবী জুড়ে হয়েছে, ইউরোপে হয়েছে, আমেরিকায় হয়েছে। এই বই অনুবাদ করেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি ক্যারল সত্যমূর্তি। তিনি লিখেছেন মহাভারতা এ মডার্ন রিটেলিং। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, এই মহাভারত তিনি লিখেছেন, এই মহাভারতের ভেতরে একটু ছোট করে বলে রাখি, আমরা কিন্তু কাশিদাসী মহাভারত বলুন অথবা এই আমাদের কালীপ্রসন্ন সিংহের মহাভারত বলুন, তার ভেতরে কিন্তু আমরা গীতাকে পুরোটা পাই না, কিন্তু তিনি গীতাকে পুরোটা ধরেছেন। এর মানে হচ্ছে যে প্রকৃতপক্ষে গীতা যে ইনসেপারেবল এবং ভেরি এসেনশিয়াল পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য মহাভারতা, সে কারণে তিনি গীতাকে অনেকখানি, বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তিনি অনুবাদ করে এর ভিতরে দিয়ে দিয়েছেন। এবং তিনি এটি দিয়েছেন আসলে ব্ল্যাঙ্ক ভার্সে, পুরাটা। এই বইয়ের পুরাটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, অনেক সুন্দর করে তিনি অনুবাদ করেছেন। এই বই এমন করে তিনি অনুবাদ করেছেন, এত মিষ্ট অনুবাদ। আমি এর আগে, মিষ্ট মানে এটি ছোটদের তা কিন্তু না, এটি বড়দের, কিন্তু তার অনুবাদ এত সাধু, এত বেশি মনোগ্রাহী যে এটি যে কোনো একজন অবাঙালি পাঠককে, অথবা যে বাঙালি পাঠক ইংরেজি ভাষায় মহাভারত পড়তে চান, তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বই হতে পারে। এবং এই বইটি এই জন্য দেখালাম যে আমাদের প্রবাসে, ভারতবর্ষের বাইরে, বাংলার বাইরে যারা মহাভারতকে ঘরে রাখতে চান, বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য, অথবা যারা মহাভারত কাউকে উপহার দিতে চান, একটি ভালো বই উপহার দেওয়ার উদাহরণ হিসেবে এই মহাভারত এ মডার্ন রিটেলিং, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বই। আপাতত এটুকু বলে শেষ করছি। যে বন্ধুরা এতক্ষণ দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর জানিয়ে রাখতে চাই যে মহাভারতে যে অনেক চরিত্র, সেই চরিত্রগুলো নিয়েও কিন্তু বহু বহু বই রচিত হয়েছে। ধরা যাক, আমার মনে হয় যে সব মিলিয়ে 300 থেকে 400 বই। ধরুন কুন্তিকে নিয়ে একটা আলাদা উপন্যাস, ধরুন দ্রৌপদী, তাকে নিয়ে 5টি 10টি, অর্জুন তাকে নিয়ে 5টি 10টি। তা এরকম করে যে রচিত হয়েছে, যেমন একলব্য তাকে নিয়ে, দ্রোণাচার্য তাকে নিয়ে, ভীষ্ম তাকে নিয়ে, এই যে রচিত হয়েছে, সম্প্রতি রচিত প্রকাশিত কিছু বই আমি আনিয়েছি। সেগুলো নিয়ে আগামী ভিডিওতে আলাপ করব। যে বন্ধুরা বেশি আগ্রহী
তারা এই ভিডিও দেখবেন এই প্রত্যাশা করে রাখছি। আর ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তাকে আমাদের পক্ষ থেকে, পাঠকদের পক্ষ থেকে অভিনন্দন জানায়, কৃতজ্ঞতা জানায় এবং বলতে চায় আপনি আরও লিখুন। পাঠকের অভাব হবে না নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন। যারা দেখলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।